অরবিটের ডেফিনেশনটা দিয়েছিলাম করি যে কোন পার্টিকুলার কার্ভকে সেন্ট্রাল অরবিট বলে। এটার নাম সেন্ট্রাল অরবিট কেন? সেন্ট্রাল কথার অর্থটা কি, অরবিট কথার অর্থটা কি? সেন্ট্রাল অরবিট একটা কার্ভকে কখন বলা হয়, একটা কার্ভের উপরে কোন ধরনের ফোর্স অ্যাপ্লাই করলে সেই কার্ভকে সেন্ট্রাল অরবিট বলা হয়, কে বলতে পারবে? যে কোন ধরনের ফোর্স অ্যাপ্লাই করলে সেই পার্টিকুলার কার্ভকে সেন্ট্রাল অরবিট বলতে পারবো? সেন্ট্রাল অরবিটে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সের নামটা কি বলেছিলাম, কে বলতে পারবে? বললে ভালো হয় একটু। সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে, ওকে। আর সেন্ট্রাল ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স কি, মানে কোন ধরনের ফোর্সকে আমরা সেন্ট্রাল ফোর্স বলবো, কখন কোন ফোর্সকে আমরা সেন্ট্রাল ফোর্স বলবো, এটাও কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম। এটা মনে করে দেখবে। হ্যাঁ, কি কন্ডিশন ছিল একটু বলো যদি পারো। হ্যাঁ বলো, অবশ্যই। আমি একটু ছবিটা এঁকে দিই, করে ছবিটা এঁকে দিচ্ছি। আমি এই যে আমি কার্ভটা এঁকেছি, এই কার্ভটাকে আমি সেন্ট্রাল অরবিট বলবো। তার কন্ডিশনগুলো একটু বলো কাইন্ডলি। লাইন অফ অ্যাকশন হতে হবে, ডাইরেকশন, ম্যাগনিটিউড, আর হতে হবে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, চারটা তো ফোর্সের জন্য থাকে। সেন্ট্রাল ফোর্সের কি কি কন্ডিশন ছিল? সেন্ট্রাল ফোর্সের লাইন অফ অ্যাকশনটা কোনটা ছিল? সেন্ট্রাল ফোর্সের লাইন অফ অ্যাকশনটা কোনটা ছিল? তাড়াতাড়ি বলো, কোনটা, কোন লাইন বরাবর সেন্ট্রাল ফোর্স কাজ করছিল? কোন লাইন বরাবর? ওপি, হয় ও থেকে পি এর দিকে বা পি থেকে ও এর দিকে, কোনো যায় আসে না, বাট এই লাইন বরাবরই কাজ করবে, ঠিক আছে, ওকে। এটা ছিল লাইন অফ অ্যাকশন। আমাদের ম্যাগনিটিউডটা কি ছিল? যদি আমি ফোর্সের মানটাকে এফ বলি, সেই ফোর্সটা কার ফাংশন হবে খালি, কে বলতে পারবে? আর এর, এক্স্যাক্টলি। আরটা কি? আরটা হচ্ছে ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স। আরটা হচ্ছে ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স। ও থেকে পি এর ডিস্টেন্স যদি আর হয়ে যায়, তাহলে এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটা পুরোপুরি ফাংশন অফ আর হবে, হয় আর স্কোয়ার বা আর কিউব বা 1/r বা 1/r স্কোয়ার, কোনো যায় আসে না, বাট ফাংশন অফ আর হবে। আচ্ছা, এই ওপিটা, এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, বুঝতে পারলে তো? এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন। ওপিটা এই ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে বলতে পারবে পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটটা কি হবে? নিশ্চয়ই প্রত্যেকে জানো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট কি, পোলার কোঅর্ডিনেট কি, আমি এগুলো করিয়ে দিয়েছিলাম মোশন ইন প্লেনে, তাই তো? ওকে, তাহলে এই পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটটা কি হবে বলো তো? পোলার কোঅর্ডিনেটের জন্য কি লাগে? পোলার কোঅর্ডিনেটের জন্য একটা ফিক্সড পয়েন্ট লাগে আর একটা ইনিশিয়াল লাইন লাগে, সেটাকে আমি ওএক্স নাম দিচ্ছি। ফিক্সড পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে ও, আর ইনিশিয়াল লাইনটা হচ্ছে আমাদের এখানে ওএক্স। ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্ক করে শেষ করেছিলাম তো, কোনো পার্টিকুলার থিওরি, ঠিক আছে? এটা বোঝাতে পারলাম, হ্যাঁ কি না একটু বলবে? তাহলে পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের r, থিটা। কেন এটাকে পোলার কোঅর্ডিনেট বলেছি? বিকজ এটা কিন্তু আলটিমেটলি কার্টেসিয়ান সিস্টেম না, এটা কিন্তু পোলার সিস্টেম। কার্টেসিয়ান হলে কি থাকতো? কার্টেসিয়ান হলে এর সাথে একটা ওয়াই অ্যাক্সিস থাকতো। এখানে কি ওয়াই অ্যাক্সিসটা আমি এঁকেছি? না আঁকিনি। তাহলে এটা যে কার্ভটা আছে, এই কার্ভটা কোন কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আছে? এই কার্ভটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে না পোলার কোঅর্ডিনেট আছে? হ্যাঁ, সেন্ট্রাল অরবিট পড়াচ্ছি। এই কার্ভটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আছে নাকি পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, কে বলতে পারবে? তাড়াতাড়ি বলবে একটু। এই কার্ভটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে নাকি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে? আমাদের এই সেন্ট্রাল অরবিট হয়ে গেলেই না আমাদের 95% মেকানিক্স শেষ। তারপরে না এই পার্টিকুলার এই SLST ম্যাথামেটিক্সের বইটা থেকে না টানা আমরা অঙ্ক করব, ঠিক আছে, ওকে। এরপরে মেকানিক্সের যাই ক্লাস হবে না কেন, এরপরে না কিছুদিন পরে সেন্ট্রাল অরবিটটা শেষ হয়ে যাক, যা ক্লাস হবে না কেন, আমরা কেন এই পার্টিকুলার বইটা থেকেই না পরপর অঙ্কগুলো মেকানিক্সে সলভ করবো। যখনই ক্লাস করাবো, হয় আমি যদি 10টা-12টা অঙ্ক করাই, বাদ বাকি 10টা-12টা অঙ্ক আমি এখান থেকে ছবি দিলাম। আচ্ছা, বইটা কার কাছে আছে একটু বলো তো? সবার কাছেই থাকার কথা, এটা সবার কাছে আছে তো বইটা? SLST সবার কাছে আছে তো? SLST থাকার কথা নিশ্চয়ই, এটা থাকবেই তো। এইটা না আমি এখান থেকে অঙ্ক বেছে দিয়ে ওগুলো দিয়ে দেবো, বুঝতে পারলে তো? সাপোজ যেই চ্যাপ্টারগুলো হয়ে গেছে, ঠিক আছে, সেই চ্যাপ্টারগুলোর উপরে আমরা কিন্তু এখান থেকে দেখলাম অনেক অঙ্কই আমার করানো অঙ্ক, ঠিক আছে। তাও যা আমাদের অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা করবো। সেন্ট্রাল অরবিটটা শেষ হয়ে গেলে না আমাদের মোটামুটি 95% কমপ্লিট, আর কিছু বাকি নেই। আমি সিলেবাসে দেখলাম, বুঝতে পারলে? যাই হোক, বাদ দাও। যেটা বলছিলাম আচ্ছা চলো, ঠিক আছে, যেটা বলছিলাম, কি বললাম জিনিসটা? তাহলে এটা কিন্তু পুরোপুরি পোলার কোঅর্ডিনেট সিস্টেম, বিকজ এখানে আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস কিন্তু আঁকিনি। তাহলে এই কার্ভের ওপরে যে পি পয়েন্টটা আছে, সেই পি পয়েন্টের পজিশনটা আমাকে কোন কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে বের করতে হবে? পোলারের সাপেক্ষে বের করতে হবে। পোলারের জন্য কি লাগে? ফিক্স পয়েন্ট থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স লাগে, আর এই লাইনটা পজিটিভ এক্স বা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে, ওই অ্যাঙ্গেলটা লাগে।
তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে আর কমা থিটা। এটা প্রত্যেকে জানো তো, একটু রেসপন্স করে হ্যাঁ মানা, ঠিক আছে? এটা প্রত্যেকে জানো তো, এগুলো আমার করানো কিন্তু। পোলার, কার্ডিশিয়ান, পোলার, ইন্ট্রিনসিক, 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম করে দিয়েছিলাম না? কার্ডিশিয়ান বলো, পোলার বলো, ইন্ট্রিনসিক বলো, 3 ধরনের কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম আমি করিয়ে দিয়েছি। হ্যাঁ বলো গো, ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি, আমি পড়িয়ে ফোন করি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক। ওকে, এটা পুরোপুরি মনে আছে প্রত্যেকে? একটু তাড়াতাড়ি বলবে, এগুলো মনে না থাকলে কিন্তু চাপ আছে। কার্ডিশিয়ান বলো, পোলার বলো, ইন্ট্রিনসিক বলো, এটা মনে আছে কি কারো? নাকি কারো মনে নেই এটা বোধহয়? যাই হোক, এগুলো আমার কিন্তু করানো আছে। কার্ডিশিয়ান, পোলার, ইন্ট্রিনসিক 3 ধরনেরই কিন্তু আমার সিস্টেম করানো আছে, ঠিক আছে? যখন মোশন ইন প্লেন পড়িয়েছিলাম তখন কিন্তু করিয়েছিলাম, তাদের রেসপেক্টে অঙ্কও কিন্তু করানো আছে। যাই হোক, দাও তাহলে তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফোর্স। তাহলে সেন্ট্রাল ফোর্স হচ্ছে কি, ফাংশন অফ ডিস্টেন্স হবে, খালি থিটার উপর কিন্তু ডিপেন্ড করবে না, খালি আর এর উপর ডিপেন্ড করবে। আর ওপি লাইন বরাবর কাজ করবে, ঠিক আছে? তাহলে লাইন অফ অ্যাকশন, ম্যাগনিটিউড, ডিরেকশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সবই আমাদের এখানে আছে। তাহলে এই ধরনের অরবিটকে আমি সেন্ট্রাল অরবিট বলবো। যেই অরবিট কোনো একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে তৈরি হয় তাদেরকে বলা হয় অরবিট, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? তাহলে এই পার্টিকুলার অরবিটের উপরে সেন্ট্রাল ফোর্স কাজ করছে। আর আমার একটা কথা বলো তো, এই যে সেন্ট্রাল অরবিটটা আমি আগের দিন পড়িয়েছিলাম, এই সেন্ট্রাল অরবিটটা কী ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করেছিল কেউ বলতে পারবে? এই সেন্ট্রাল অরবিটটা কী ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করেছিল? প্লেন কার্ভ। আগের দিন এটা কি ওই তার ফার দিয়ে বোঝাচ্ছিলাম না? সেন্ট্রাল অরবিট অলওয়েজ একটা প্লেন কার্ভ রিপ্রেজেন্ট করে। মানে কি বলতো, যেই কার্ভটা সেন্ট্রাল অরবিট তৈরি করবে, যেরকম কার্ভ সেন্ট্রাল অরবিট তৈরি করবে, সেটাকে তুমি একটা প্লেনের মধ্যে রাখতে পারবে। প্লেন কার্ভ মানে কি, আগে ল্যাঙ্গুয়েজগুলো ভালো করে বুঝতে হবে। প্লেন কার্ভ মানে হচ্ছে এমন একটা কার্ভ যেই কার্ভটাকে তুমি একটা প্লেনের মধ্যে বসিয়ে দিতে পারবে, এমন কার্ভ যে কার্ভটাকে তুমি একটা প্লেনের মধ্যে বসিয়ে দিতে পারবে, মানে পুরো প্লেনটার মধ্যে কার্ভটা থাকবে, ঠিক আছে? কার্ভটার প্রতিটা অংশ সেই প্লেনটার মধ্যে থাকবে, কোনো জায়গায় উঠে বা কোনো জায়গায় নেমে থাকবে না। আগের দিন ওঠা বা নামাটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? যে কোনটাকে আমরা প্লেন কার্ভ বলবো, কোনটাকে প্লেন কার্ভ বলতে পারবো না, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল অরবিট কিন্তু অলওয়েজ একটা প্লেন কার্ভ রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, কিরকম ধরনের প্লেন কার্ভ রিপ্রেজেন্ট করে? মানে সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন কী হবে? সেন্ট্রাল অরবিট represent a plane curve। এবার আমাকে একটু বলো তো, যেহেতু এই সেন্ট্রাল অরবিটটা খুব ভালো করে শুনে জিনিসটা, যেহেতু এই সেন্ট্রাল অরবিটটা ও পয়েন্টকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, তাহলে এই পুরো সেন্ট্রাল অরবিট এই কার্ভটার মধ্যে ও পয়েন্টটাও থাকবে না? মানে সেন্ট্রাল অরবিটটা যেই প্লেনটার উপরে আছে সেই প্লেনের উপরে ও পয়েন্টটাও থাকবে না? আরে বাবা, কার্ভটা তো ও পয়েন্টকে ঘিরে তৈরি হচ্ছে না, ও পয়েন্টকে কেন্দ্র করে তো আমাদের কার্ভটা তৈরি হচ্ছে। তাহলে সেন্ট্রাল অরবিট যে কার্ভটা তৈরি করবে, যেই প্লেনের মধ্যে থাকবে, সেই প্লেনের মধ্যে ও পয়েন্টটাও থাকবে না। বুঝতে পারলে না? এটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করলাম? এটা ক্লিয়ার হচ্ছে ওটা? হ্যাঁ কিনা একটু বলবে, সবাই রেসপন্স করবে একটু। সাপোজ এটা হচ্ছে অরিজিন, এবার সেন্ট্রাল অরবিটটা তো ওই অরিজিনকে ঘিরেই তৈরি করছে না জিনিসটা। তাহলে যেই প্লেনটার ওপরে সেন্ট্রাল অরবিটটা আছে, সেই প্লেনটার ওপরে আরিফুল ইসলাম কিছু দেখাবে আমাদের, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল অরবিটটা যেই প্লেনটার উপরে আছে, সেই প্লেনটাই, এই আমার হাতে এটা হচ্ছে অরিজিন, তাহলে সেন্ট্রাল অরবিটটা এই প্লেনটার উপরে আছে। তাহলে সেন্ট্রাল অরবিটটা যেই প্লেনের উপরে আছে, সেই প্লেনটা অরিজিন দিয়ে পাস করবে না, ঠিক আছে? দেখো এই প্লেনটা, দেখো এই প্লেনটা কিন্তু অরিজিন দিয়ে পাস করছে না, এই প্লেনটা দেখো এভাবে যাচ্ছে, এই কিন্তু অরিজিন দিয়ে পাস করছে না। কি এই প্লেনটার উপরে কি সেন্ট্রাল অরবিটটা আছে? এই প্লেনটার উপরে কি সেন্ট্রাল অরবিট থাকতে পারে? সেন্ট্রাল অরবিট কাকে বলা হয়? যেই কার্ভটা এই পয়েন্টটাকে ঘিরে তৈরি হবে, অরিজিনকে ঘিরে যদি কোনো কার্ভ তৈরি, ওটাকে আমি সেন্ট্রাল অরবিট বলবো। তাহলে এই পার্টিকুলার কার্ভটা, এই পার্টিকুলার যে প্লেনটা আছে, ওখানে যদি কোনো কার্ভ আঁকি, আমি সাপোজ এখানে একটা কার্ভ এঁকেছি, সেই কার্ভটা কি অরিজিনকে ঘিরে তৈরি হলো? অরিজিন তো এখানে আছে, তাহলে এই আমার হাতের ওপরে কোনো কার্ভ কি অরিজিনকে ঘিরে তৈরি হচ্ছে না? তাহলে এই হাতের ওপরে কোনোদিন কোনো সেন্ট্রাল অরবিট তৈরি হতে পারে না। তাহলে যদি অরিজিনকে ঘিরে কোনো কার্ভ তৈরি করতে হয়,
তাহলে যে প্লেনটার ওপরে সেই কার্ভটা থাকবে সেই প্লেনটাকে অরিজিন দিয়ে পাস হতে হবে, অরিজিন দিয়ে পাস হলেই সেই প্লেনটার ওপরে সেন্ট্রাল অরবিটটা থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে সেন্ট্রাল অরবিটটা যেই প্লেন দিয়ে পাস করবে, যেই প্লেনের উপরে থাকবে, সেই প্লেনটা অরিজিন দিয়ে পাস শিওরলি করবে। তো তাহলে বলো তো, সেন্ট্রাল অরবিট রিপ্রেজেন্ট আ প্লেন কার্ভ and the plane passes through origin না, এই লাইনটার মানে বুঝতে পারলে? and the plane passes through origin বলতে পারবো তো। সেন্ট্রাল অরবিট রিপ্রেজেন্ট আ প্লেন কার্ভ, মানে একটা প্লেনের উপরে একটা কার্ভ তৈরি করে, আর যেই প্লেনটার উপরে আছে সেই প্লেনটা অরিজিন দিয়ে পাস করছে। তো তাহলে সেই প্লেনটার ইকুয়েশন কি হবে? অরিজিন দিয়ে পাস করা প্লেনের ইকুয়েশন কি হবে? ax plus by plus cz equals to 0 হবে না? ক্লাস 12 এর জিনিস এটা, ক্লাস 12 এখন প্লেন আছে। তাহলে সেন্ট্রাল অরবিটটা যেই ধরনের প্লেনের উপর থাকে তারা তো অরিজিন দিয়ে পাস করে, আর অরিজিন দিয়ে পাস করা প্লেনের ইকুয়েশন কি? তাড়াতাড়ি বলো। এটা না, এটা অরিজিন দিয়ে পাস করা প্লেনের ইকুয়েশন না? ফার্স্ট বলবে একটু, এটা কি প্রত্যেকে বুঝতে পারলে? একটু চ্যাটের মধ্যে রেসপন্স করবে যদি বুঝতে পেরে থাকো। তাহলে এটা কিন্তু সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন না, সেন্ট্রাল অরবিটটা যেই প্লেনটার উপরে আছে, সেন্ট্রাল অরবিটটা যেই প্লেনটার উপরে লাই করে, সেই প্লেনটার ইকুয়েশন হচ্ছে এটা, বিকজ সেই প্লেনটা অরিজিন দিয়ে পাস করে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ব্যাপারটা বুঝতে পারলে? এটা প্রত্যেক আছে ক্লিয়ার তো? কোনো কারো সমস্যা নেই? চল তাহলে এবার এগোই। ঠিক আছে, আচ্ছা এবার আমায় বলো তো, এবার তোমাদের কি ইচ্ছা করছে যে এই যে সেন্ট্রাল অরবিটটা এতক্ষণ ধরে বলে যাচ্ছে, এই সেন্ট্রাল অরবিটে তো ইকুয়েশন থাকা দরকার। এই সেন্ট্রাল অরবিটটা কীরকম ইকুয়েশন হবে, এই সেন্ট্রাল অরবিটের যে ইকুয়েশনটা হবে সেটা কীরকম হবে, সেটা তোমাদের জানতে নিশ্চয়ই ইচ্ছা হতে পারে। এবার আমার কথাটা হচ্ছে, এই সেন্ট্রাল অরবিটটার কি কোনো পার্টিকুলার ডিফারেন্সিয়াল মানে তোর ইকুয়েশন আছে? এই সেন্ট্রাল অরবিটটার কোনো কি পার্টিকুলার ইকুয়েশন আছে? আরে বাবা, কোটি কোটি কার্ভ আছে তো যারা অরিজিনকে কেন্দ্র করে তৈরি হয়, কোটি কোটি কার্ভ আছে যারা অরিজিনকে কেন্দ্র করে তৈরি হয়। তাহলে সেন্ট্রাল অরবিটের কিন্তু কোনো পার্টিকুলার ইকুয়েশন নেই। এবার আমার কথাটা হচ্ছে, একটা কার্ভের ইকুয়েশন আমরা পাই কোথা থেকে? এই যে তোমরা এত কার্ভের ইকুয়েশন পাচ্ছ, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, y ইকুয়ালস টু এক্স কিউব, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, এই কার্ভের ইকুয়েশনগুলো পাও কোথা থেকে? কাকে সলভ করে অ্যাকচুয়ালি আমরা কার্ভের ইকুয়েশন পাই? কি সলভ করলে আমরা কার্ভের ইকুয়েশনগুলো পেয়ে যাই পরপর? কে বলতে পারবে? কাকে সলভ করলে কার্ভের ইকুয়েশন পাওয়া যায়? কাকে, কোন পার্টিকুলার জিনিসকে সলভ করলে আমরা যে ইকুয়েশনগুলো পাই, যে সলিউশনগুলো পাই, সেই সলিউশনগুলো একটা কার্ভ হয়? কাকে সলিউশন করলে যে সলিউশনগুলো আমরা পাই সেই সলিউশনগুলো কার্ভ হয়? কে বলতে পারবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে যদি আমরা কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করি, সেই যে সলিউশনটা তুমি পাবে, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের তুমি যে সলিউশনটা পাবে ওটা একটা কার্ভ রিপ্রেজেন্ট করে, সেটাকে তুমি এক্স ওয়াই প্লেনের উপরে আঁকতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের এই মুহূর্তে না, এই যে সেন্ট্রাল অরবিটটা আছে ওর ইকুয়েশন আমি বের করবো না, এই মুহূর্তে আমরা সেন্ট্রাল অরবিটের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করবো। আমাদের প্রধান কাজটা হচ্ছে এই যে সেন্ট্রাল অরবিটটা আছে সেই সেন্ট্রাল অরবিটের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনসিডার করা। সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা অনেক রকমের কার্ভের ইকুয়েশন পাবো। ঠিক আছে, যেগুলো প্রত্যেকে সেন্ট্রাল অরবিট। ঠিক আছে, তো আমরা সবার আগে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখানে বলে দিই। সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থেকে আমরা প্রচুর সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন বানাতে পারবো। এবার আমায় কেউ একজন বলো, যদি এই কার্ভটা এক্স ওয়াই প্লেন বা কার্টেসিয়ান প্লেনের উপরে থাকতো, তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি থাকতো? ডিওয়াই ডিএক্স বলো বা ডি স্কোয়ার ওয়াই ডিএক্সএস বলো, এরকম ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকতো না? হ্যাঁ কি না একটু বলবে? যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করবে, তখন তো সেখানে ওয়াই এবং এক্স দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি হবে। হ্যাঁ কি না বলবে একটু? সেখানে ডিওয়াই ডিএক্স থাকবে, সেখানে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার থাকবে। এখন যেহেতু এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী দিয়ে তৈরি হবে? এখন আর এবং থিটা দিয়ে তৈরি হবে না? হ্যাঁ কি না একটু বলবে? এখন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে ওটা তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তৈরি হচ্ছে না ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কী থাকবে? সেই ডিফারেনশিয়াল আর থিটা দিয়ে তৈরি হবে না? সেটা কি এক্স ওয়াই দিয়ে তৈরি হবে? তোমরা জেনারেলি কিন্তু এক্স ওয়াই দিয়ে তৈরি হওয়া ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ইন্টারেস্টেড, মানে এক্সপিরিয়েন্সড। তোমরা কিন্তু জেনারেলি পোলার কোঅর্ডিনেটের ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আর থিটা দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে তোমরা না মানে এক্সপিরিয়েন্স না। তো এখানে আমাদের সেন্ট্রাল অরবিটের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি হবে এটা কিন্তু আর এবং থিটা, যেহেতু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে তাই জন্য আর এবং থিটা দিয়ে কিন্তু আলটিমেটলি তৈরি হবে। তাহলে আমি ডিরেক্টলি না সেন্ট্রাল অরবিটের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে চলো তাহলে হেডিং করবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, হেডিং করবে ডিফারেনশিয়াল
এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক সলভ হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ইন পোলার কোঅর্ডিনেট একদম লিখে নাও কিন্তু, বারবার করে বলছি। এটা হয় হচ্ছে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। অনার্সের এটার প্রুফটা খুবই ইম্পর্টেন্ট, বাট তোমাদের এই প্রুফের কোনো মানে হয় না। জাস্ট লিখে নাও। কি বললাম? এই সেন্ট্রাল অরবিটের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে পোলার কোঅর্ডিনেট মানে আর এবং থিটা দিয়ে কিন্তু তৈরি হবে। আর এবং থিটা দিয়ে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তৈরি হবে তার ইকুয়েশনটা কি? ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার তোমরা বললে যে আরটা কোথায়? এখানে তো আর কোথাও নেই। এখানে যে ইউটা বলেছি না, এখানে ইউ এর মানটা হচ্ছে 1/r। যখন এটা যদি আমরা প্রুফ করতাম এটা, তাহলে বুঝতে পারতাম যে ইউটা কোথা থেকে এসছে, বাট আমরা তো প্রুফ করছি না, আমরা জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখানে দেখেছি। দেখে এখানে যে ইউটা আছে, থিটা এখানে আছে, এখানে যে ইউটা আছে ওটা আমরা চিনতে পারছি না। ইউ মানে হচ্ছে 1/r। ব্যাপারটা বোঝাতে পারলাম? এটা ক্লিয়ার তো? আর এখানে বলতো এফটা কি? এফটা বলতো কি? এফটা আমি অলরেডি আগে বলেছি। এফ হচ্ছে এই সেন্ট্রাল অরবিটে যে সেন্ট্রাল ফোর্সটা ছিল, সেই সেন্ট্রাল ফোর্সটা। এই এফটা হচ্ছে এই সেন্ট্রাল অরবিটটার উপরে যে সেন্ট্রাল ফোর্সটা কাজ করছে, সেই সেন্ট্রাল ফোর্সটা। ঠিক আছে, ওকে। এটা পুরোপুরি বুঝতে পারলে? এটা কি পুরো? হ্যাঁ, এইচটা কনস্ট্যান্ট, একদম এইচটা কনস্ট্যান্ট। এইচটা পুরোপুরি কনস্ট্যান্ট। এইচটা লিখে নাও। এইচ ইকুয়ালস টু লিখবে আর স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। কেন কনস্ট্যান্ট এই মুহূর্তে আমার জানা দরকার নেই, কোনো মানেই হয় না। ঠিক আছে, ওকে। এইচ এর মান হচ্ছে আর স্কোয়ার ইন্টু থিটা ডট এবং এর মানটা পুরোপুরি কনস্ট্যান্ট। এগুলো টুলসগুলো বারবার করে বলছি মাথায় রাখবে। এটা 2 নম্বর ইকুয়েশন। এখানে যে এইচটা আছে, এইচটা হচ্ছে কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টের মানটা হচ্ছে আর স্কোয়ার থিটা ডট। আরটা ভেরিয়েবল, থিটা ডটটাও ভেরিয়েবল, বাট আর স্কোয়ার থিটা ডটটার গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট। কীভাবে আসে সেটা আমি এই মুহূর্তে বলবো না, দরকার নেই। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে আমাদের 1 নম্বরটা, এবং এইচ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এইচ হচ্ছে আমাদের আর স্কোয়ার থিটা ডট। এটা কিন্তু বারবার করে বলছি, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে, এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এবার একটা কাজ করো, কটা অঙ্ক করো, কটা অঙ্ক করা যাক। এখানেই দেখছিলাম এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই অঙ্কটা দেখো, কোশ্চেন। ঠিক আছে, ভালো করে ফলো করবে। বলছে এ পার্টিকেল describe a curve। বলে কার্ভের ইকুয়েশনটা বলে দিয়েছে, আর cos hyperbolic n theta equals to a, r into cos hyperbolic n theta equals to a। কার্ভের ইকুয়েশন মানে সেন্ট্রাল অরবিটের ইকুয়েশনটা বলে দিয়েছে, r into cos hyperbolic n theta equals to, এটা মেনশন করে দেওয়া আছে কার্ভের ইকুয়েশনটা। এবার কি বলছে দেখো, under a force capital F, under a force capital F to the pole, under a force capital F to the pole, মানে এখানে যে সেন্ট্রাল ফোর্সটা কাজ করছে না, সেন্ট্রাল ফোর্স যেটা বলেছিলাম যে সেন্ট্রাল অরবিটের উপরে সেন্ট্রাল ফোর্সটা কাজ করে, সেই সেন্ট্রাল ফোর্সটা মেনশন করে দিয়েছে এফ। সেন্ট্রাল ফোর্সটাকে মেনশন করে দিয়েছে। ঠিক আছে, তারপর বলছে দেন the law of force is, আচ্ছা এইভাবে দেখা দরকার নেই। আচ্ছা, the law of force is বলে 1 নম্বর হচ্ছে F is proportional to 1/r, 2 নম্বরে হচ্ছে F is proportional to 1/r square, 3 নম্বরে হচ্ছে F is proportional to 1/r cube, 4 নম্বর হচ্ছে none of this। ল অফ ফোর্স মানে কি? এটা আমরা আগেও করেছি। ল অফ ফোর্স বলতে কি বোঝায়? যে ফোর্সটা কার সাথে প্রপোর্শনাল। ফোর্সটা এই যে রিলেশনগুলো আছে না, প্রত্যেক হচ্ছে ল অফ ফোর্স। ফোর্সটা কার সাথে প্রপোর্শনাল, ওটা মানে হচ্ছে ল অফ ফোর্স। তাহলে তোমাকে এখানে কার্ভের ইকুয়েশন দিয়ে দিয়েছে, ভালো করে শোনো, তোমাকে এখানে কার্ভের ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন দিয়ে দিয়েছে।
আর তোমায় দিয়ে বলেছে যে এই সেন্টার অফ গ্র্যাভিটির উপর যে ফোর্সটা কাজ করছে ওই ফোর্সটা কার সাথে প্রপোর্শনাল। এবার আমার এক্ষুনি এই মুহূর্তে যতগুলো আমি থিওরি বা ডিফিনেশন পড়েছি ওখানে ফোর্সের মান তোমায় বলে দেবে এরকম কোন ইকুয়েশন আছে গো? ফোর্সের মানটা তুমি সেখান থেকে পেয়ে যাবে, এরকম তোমার কাছে কোন ইকুয়েশন আছে যেখান থেকে তুমি এফ এর মানটা বের করতে পারবে? এরকম কোনো ইকুয়েশন তোমার কাছে আছে? তাড়াতাড়ি বলবে একটু। কেউ কিছু বলে না। এই তো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তুমি এফ এর মানটা বের করতে পারবে না? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা এফ এর মানটা বের করতে পারবো। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এফ এর মানটা বের করতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ফোর্সের মানটা 1 নম্বর থেকে বেরিয়ে যাবে। 1 নম্বরটা ইউজ করার জন্য আমার ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার চাই, ইউ চাই। 1 নম্বরটা ইউজ করার জন্য আমার ইউ এর থিটার রেসপেক্টে ডেরিভেটিভ চাই। তাহলে সবার আগে এখান থেকে আমি ইউটা বের করি। ভালো করে দেখো জিনিসটা, অঙ্কটা দেখো, অ্যান্সারে আসো। আচ্ছা, কার্ভের ইকুয়েশনটা কি? r cos hyperbolic n theta equals to a। কার্ভের ইকুয়েশনটা হচ্ছে r cos hyperbolic n theta equals to a। তাহলে একটু বলো তো বাবা, 1/r টা কত হবে? 1/r মানে 1/a cos hyperbolic n theta না? 1/r মানে 1/a cos hyperbolic n theta। তো তাড়াতাড়ি বলবে একটু, ঠিক আছে? আর 1/r মানে আমি ইউ লিখতে পারি, বিকজ ইউটা তো আমি 1/r বলে দিয়েছিলাম অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে 1/r এর জায়গায় আমি ইউ লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এবার তোমার কি গেল, ইউ চাই নাকি? তোমার ইউ চাই এবং তোমার কি চাই? ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার চাই। না তুমি তো এফ এর মানটা বের করতে পারবে না। তুমি ইউ পেয়ে গেছো, ভালো কথা, আর তোমার তো ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার চাই না। তাহলে এর মানটা আমার সবার আগে বের করতে হবে এখন। তাহলে ইউ যেহেতু পেয়ে গেছি, একে আমি একবার ডেরিভেটিভ পড়বো, দেন আরেকবার ডেরিভেটিভ পড়বো। কত হবে কোনটা ডেরিভেটিভ বলো? ডি ইউ ডি থিটা কত হবে, কে বলতে পারবে? ডি ইউ ডি থিটা কত হবে তাড়াতাড়ি বলো। এটা n/a সাইন হাইপারবোলিক n থিটা হয়ে যাবে না? বিকজ cos হাইপারবোলিক x কে ডেরিভেটিভ করলে সাইন হাইপারবোলিক x আসে, cos হাইপারবোলিক x কে ডেরিভেটিভ করলে সাইন হাইপারবোলিক x আসে। চেন রুল অ্যাপ্লাই করেছি এখানে আমি। cos হাইপারবোলিক n থিটা একে ডেরিভেটিভ করলে সাইন হাইপারবোলিক n থিটা আসবে। তারপর আবার n থিটাকে ডেরিভেটিভ করব, তাহলে একটা n চলে আসবে। আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে? ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার। এটা করলে n স্কোয়ার বাই a cos হাইপারবোলিক n থিটা চলে আসবে না আবার? বিকজ সাইন হাইপারবোলিক x কে ডেরিভেটিভ করলে cos হাইপারবোলিক x চলে আসে। ঠিক আছে, বুঝতে পারো জিনিসটা? তাহলে ডেরিভেটিভ পুরোপুরি ক্লিয়ার তো? cos কে করেছি সাইন এসছে, আবার ডেরিভেটিভ করেছি সাইন হাইপারবোলিক করলে cos চলে আসবে। এটা পুরোপুরি ধ্রুব সত্য, এটা পুরোপুরি বুঝতে পারলে? এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে আমার ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ারের মানটা বেরিয়ে গেছে, তোমার ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ারের মান বেরিয়ে গেছে। এবার তোমার চাই কি? তোমার চাই হচ্ছে এফ এর মান। এফ মানে কি? এইটা প্লাস ইউ ইন্টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে প্লাস ইউ বোথ সাইডে করে দাও, বোথ সাইডে প্লাস ইউ করে দাও। আচ্ছা, cos হাইপারবোলিক n থিটাকে কি আমি a u বলতে পারি? কি গো, cos হাইপারবোলিক n থিটাকে আমি a ইন্টু ইউ বলতে পারি এই লাইনটা থেকে? তাই পরের লাইনে আমি লিখে দিচ্ছি a ইন্টু ইউ। তাহলে n স্কোয়ার cos n স্কোয়ার ইউ হয়ে যাচ্ছে এটা, বিকজ cos হাইপারবোলিক n থিটাকে তো এই তো এখানেই তো আছে cos হাইপারবোলিক n থিটা ইন্টু 1/a, মানে 1/a ইন্টু দিস, এটাকে আমি ইউ বলতে পারি। তাহলে এখানে তো তাই আছে, এখানে 1/a ইন্টু cos হাইপারবোলিক n থিটাকে আমি ইউ লিখে দিয়েছি, আর প্লাস এখানে ইউ আছে। তাহলে এখানে কত হয়ে গেল বলো? এটা প্লাস ইউ হবে, এখানে একটা প্লাস ইউ হবে। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ, এটা হয়ে গেল n স্কোয়ার প্লাস 1 ইন্টু ইউ। এটা হয়ে গেল n স্কোয়ার প্লাস 1 ইন্টু ইউ। এবার এর সাথে কি গুণ করলে তুমি এফ লিখে দিতে পারবে? এর সাথে কি গুণ করলে আমি এফ এর মান পেয়ে যাবো? এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ারকে গুণ করলে পেয়ে যাবো না? এর সাথে আমি যদি এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ারকে গুণ করে দিই তাহলেই তো আমি এফ লিখে দিতে পারবো না? তো বোথ সাইডে আমি এইচ স্কোয়ার ইউ স্কোয়ারটা গুণ করে দিচ্ছি। বোথ সাইডে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার গুণ করলে কত হবে? বি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ
এটা করলে হচ্ছে এইচ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ইউ তার কিউব, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার আমি গুণ করে দিচ্ছি বোথ সাইডে। এবার আমি বির দর্পে এটাকে এফ লিখে দিতে পারবো। আর এখানে এইচ যেহেতু কনস্ট্যান্ট, এনও তো কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটা কনস্ট্যান্ট না? ঠিক আছে, যদি এই পুরোটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এফ ইকোয়াস টু তো এইচ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ইউ কিউব, মানে এফ ইজ প্রপোর্শনাল টু ইউ কিউব বলতে পারি। আবার ইউ মানে ওয়ান বাই আর না, তাহলে বলতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর কিউব। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হয়ে গেল? তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হলো কে বলতে পারবে? কোন অপশনটা হলো আমাদের? অপশন সি। এটা কি সবাই বুঝতে পারলে? একটু বলবে, এটা কি প্রত্যেকে বুঝতে পারলে? স্যার লাস্ট পার্টটা দেবেন। আচ্ছা, লাস্ট পার্টটা এটা সবাই বুঝতে পেরেছো কি? একটু রেসপন্স করলে ভালো হয়, তাহলে বুঝতে পেরেছো কিনা? এটা প্রত্যেক আছে ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এটা ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, ওকে, তাহলে চলো তাহলে নেক্সট পার্টটাই যাই আমি। ওকে, এরম টাইপেরই কিন্তু অঙ্ক আছে, এরম টাইপেরই জেনারেলি অঙ্ক এখান থেকে থাকে। নেক্সট, আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা বলবে, সেম টাইপের অঙ্ক। এটা করে অপশনটা বলার চেষ্টা করো একটু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, a particle describe a curve r equals to a into sec square theta by 2, r equals to a into sec square theta by 2। আমাকে সেন্টার অরবিটের ইকুয়েশনটা বলে দিয়েছে। তাহলে show that the central force varies, the central force varies ঠিক আছে, সেন্ট্রাল ফোর্স এফ, আচ্ছা এইভাবে লিখি, সেন্ট্রাল ফোর্স এফ is proportional to 1 1 by r square, 2 1 by r, 3 নম্বর হচ্ছে r to the power minus 2, সরি, আর 4 নম্বর হচ্ছে r to the power half। বলো এটা কোনটা হবে অপশন, তাড়াতাড়ি চেষ্টা করো, ঠিক আগের মতন অঙ্কটা, ঠিক অঙ্কটা আগের মতন। তাহলে আরটা বলে দিয়েছি আমাদের এখানে, আর থেকে সবার আগে ইউটা বের করো, আর থেকে সবার আগে ইউ বের করো, ঠিক আছে। ইউ বের করার পরে ডি স্কোয়ার ইউ ডিজিটা স্কোয়ার বের করো, দেন প্লাস ইউ করে দাও, দেন বোথ সাইডে এইচ স্কোয়ার ইউ স্কোয়ারটাকে গুণ করে দাও। দেখো কোন অপশনটা আসছে, সবাই বলে দেখি অপশনটা একটু। সবার আগে ইউ বের করবে, ইউ বের করে তাকে ডেরিভেটিভ করবে দুবার, দেন তার সাথে ইউ যোগ করে দেবে, তারপর বলে যে কি আসছে। দেখো তো কোনটা আসবে, করছি আমি কোনটা হাতে হাতে দিয়ে দিয়েছি এখানে, আর ইকুয়ালস টু এ সেক স্কোয়ার থিটা বাই 2, 1 বাই আর করে দাও, 1 বাই এ কস স্কোয়ার থিটা বাই 2, ওপর নিচে 2 দিয়ে গুণ করলে এটা 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে 1 প্লাস কস থিটা হয়ে যাবে, তাহলে সুবিধা হবে একটু, জানো তো। তাহলে ইউ বেরিয়ে গেল আমাদের 1 বাই 2 এ 1 প্লাস কস থিটা। এবার করলে আই থিঙ্ক বেশি বেটার হবে। এবার দুবার ডেরিভেটিভ পড়ো, দেখো কোন অপশনটা আসছে।
কোনটা আসছে একবার দেখবে। পাতি ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ করতে হবে এখানে, কিছু না, দুবার ডেরিভেটিভ করে পুরো আগের অঙ্কটার মতো প্লাস ইউ করবে। কোনটা আসছে একবার দেখো, পুরোপুরি সেম টাইপের অঙ্ক তো। একবার ডিউডি থিটা মানে কি 1/2a মাইনাস সাইন থিটা, ডি স্কোয়ার ডিউডি থিটা স্কোয়ার 1/2a কস থিটা প্লাস ইউ করে দাও। দেখো কি আসছে আমাদের এখানে, কেউ করতে পারছো না এটা? কত আসছে এবার দেখো, প্লাস ইউ করে দেখো কত আসছে। ইউ মানে কি, ইউ মানে তো মান আছে 1/2a প্লাস 1/2a ইন্টু কস থিটা। এবারে হবে না? এবারে পাচ্ছ না? পুরোপুরি আগের অঙ্কটার মতন তো। স্যার 1/r² এই পোর্শনটা 1/r²। 1/r² হচ্ছে। আর কেউ কিছু বলতে পারবে 1/r² ছাড়া? আর কোনো অপশন আছে কিনা? এই তো হয়ে গেল 1/r²। ডি স্কোয়ার টু থিটা স্কোয়ার প্লাস ইউ, এটা গেল 1/2a। এবার এই স্কোয়ার স্কোয়ার দিয়ে গুণ করে দাও। স্যার কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে না তো, কোথায় কনস্ট্যান্ট আসবে? বোথ সাইডে এই স্কোয়ার স্কোয়ারটা গুণ করে দাও। বোথ সাইডে এই স্কোয়ার স্কোয়ারটা গুণ না করলে লিখবে করে। কোন অপশনটা হবে? 2 নাম্বার না, 1 নম্বর হবে, 1 নম্বর ট্রু হবে। এই স্কোয়ার স্কোয়ারটা গুণ করো। এবার এটা মানে তো তুমি এফ বলতে পারবে। আর এটা হচ্ছে আমি আগে পর্যন্ত দেখছিলাম a²/2a, ইউ মানে কি 1/r, তাহলে 1/r², তাহলে f ইজ প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পেরেছো সবাই? এরকমটা অঙ্ক থেকে এখান থেকে বেশি আসে। ঠিক আছে, তোমায় কার্ভের ইকুয়েশন বলে দেবে, তোমাকে সেখান থেকে বলবে ল অফ ফোর্স, বা বলে দেবে এফ ইজ প্রপোর্শনাল টু হোয়াট, এরকম বের করতে বলবে। আচ্ছা, আচ্ছা, ওকে, এরকম টাইপের আরও অঙ্ক আছে, এরকম টাইপের আরও অঙ্ক আছে। হুম, যেমন এই অঙ্কটা, a particle describes a curve, a particle describes a curve বলে কার্ভের ইকুয়েশন বলে দিয়েছে a/r ইকুয়ালস টু থিটা স্কোয়ার প্লাস বি, একদম ইজি। ঠিক আছে, ওকে, দেন f is proportional to, একদম ইজি। অপশন 1 হচ্ছে আমাদের 1/r, অপশন 2 হচ্ছে আমাদের r⁻², অপশন 3 হচ্ছে আমাদের 1/r, অপশন 4 হচ্ছে আমাদের r⁻−3। এটা বাড়িতে করে দেখবে, এটা আমি আর বলবো না। ঠিক আছে, ওকে, তাহলে এরকম টাইপের অঙ্ক কিন্তু এখান থেকে আসতেই পারে, জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। হ্যাঁ, কি বলে? 1 আর 3 সেম অপশন আছে, 1 আর 3। ও 3 অপশন, তাহলে এটা 1/r³ করে দাও। ঠিক আছে, এটা 1/r তার কিউব করে দাও, r² করে দাও এটাকে। ঠিক আছে, এবার হয়ে যাবে। দেখো এটা এরকম টাইপের একটা অঙ্ক আসবে, জাস্ট তোমায় কী করতে হবে, কার্ভের ইকুয়েশন দিয়ে দেবে, জাস্ট তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এফ এর প্রপোর্শনালটা বের করতে হবে, তাহলে গল্প শেষ। ঠিক আছে, তাহলে এই এক টাইপের অঙ্ক আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এবার নেক্সট টাইপটায় আসো। ঠিক আছে, ওকে, আচ্ছা, টাইমের সাপেক্ষে ডিস্টেন্সের চেঞ্জ, এটাকে ফিজিক্সের ভাষায় কি বলা হয়? টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বা ডিস্টেন্সের চেঞ্জ, এটাকে ফিজিক্সের ভাষায় কি বলা হয়? ভেলোসিটি বলা হয়। সবাই জানে এটা, যে টাইম চেঞ্জ হলে তার সাথে যদি ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হয়, টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বা ভদ্র ভাষায় dS/dt, এটাকে বলা হয় ভেলোসিটি, বা অনেকে এটাকে ভালোবেসে বলে লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, ওকে, এটা প্রত্যেকে জানি আমরা। টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ মানে ভেলোসিটি, বা অনেকে বলা হয় লিনিয়ার ভেলোসিটি। এবার এখানে দেখো কি ঘটনা ঘটছে,
আমার কথাটা হচ্ছে সেন্ট্রাল অরবিট মানে কি, এটা ও পয়েন্ট, এটা ইনিশিয়াল লাইন ও এক্স। যদি এটাকে আমি সেন্ট্রাল অরবিট বলি, তাহলে কোনো একটা পয়েন্ট যখন পি ছিল যার কোঅর্ডিনেটটা আমি আর কমা থিটা বললাম, বললাম, তখন বলতে পারবে যে পি পয়েন্টের যে পজিশন ভেক্টরটা আছে, পি পয়েন্টের পজিশন ভেক্টর বলতে কি বোঝো, ও থেকে পি কে জয়েন করলে যে লাইনটা পাওয়া যায় ওটাই হচ্ছে পি পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর যে ওপিটা আছে, এই পজিশন ভেক্টরটা ইনিশিয়াল লাইনের সাথে কোন এরিয়াটা করেছে গো, বলো তো দেখি একটু, ইনিশিয়াল লাইনের সাথে কোন এরিয়াটা ফর্ম করেছে। এটাকে যদি আমি এ নাম দিই তাহলে বলতে পারি না যে ও পি এ, এই যে আমাদের এরিয়াটা আছে এই এরিয়াটা তৈরি করেছে, হ্যাঁ কি না একটু বলবে। কোন একটা সময় টি সময়ে পার্টিকেলটা যদি পি পয়েন্টে থাকে, তাহলে পি পয়েন্টের যে পজিশন ভেক্টর ওপিটা আছে সেটা এই ইনিশিয়াল লাইনের সাথে যে এরিয়াটা তৈরি করেছে, ক্ষেত্রফলটা তৈরি করেছে, সেই ক্ষেত্রফলটা কি, প্রথমে তো এর ওপরে ছিল, পি পয়েন্টটা এর ওপরে ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে এখানে গেছে। তাহলে যে এরিয়াটা তৈরি করেছে ওই এরিয়াটা যেটা আমি সেট করলাম সেটা না, এটা বলবে, এটা বুঝতে পারলে কি বললাম, এটা বুঝতে পারলে তো। তাহলে যে এরিয়া তৈরি করেছে ওই এরিয়াটা যদি ও পি এ, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এরপর যদি আমি নেক্সট পার্টটায় আসি, ধরলাম কিছু সময় পরে তো এই পি পয়েন্টটা অন্য কোনো একটা পয়েন্টে যাবে, ধরলাম কিছু টাইম পরে এই পি পয়েন্টটা গেল হচ্ছে কিউ পয়েন্টে, ঠিক আছে, ওকে। আর কিউ পয়েন্টে যখন যাবে তখন ও পয়েন্ট থেকে কিউ পয়েন্টের ডিস্টেন্সটা চেঞ্জ হবে, আর এই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে না। আগে অ্যাঙ্গেল কত ছিল, আগে ওপিটা অ্যাঙ্গেল করেছিল থিটা, এখন যে পি থেকে কিউ পয়েন্টে গেল এখন ও কিউটা যে অ্যাঙ্গেল করবে সেটা ডেফিনেটলি আর থিটা না। কিউ পয়েন্টটা পি এর খুবই কাছাকাছি একটা পয়েন্ট, টি সময় ধরলাম পি পয়েন্টে আছে, আর ধরলাম কিছু সময় চেঞ্জ, খুবই কম সময়, মানে টি প্লাস ডেল টি সময় ধরলাম পার্টিকেলটা কিউ পয়েন্টে গেছে। তাহলে ও থেকে কিউ এর ডিস্টেন্সটা বাই ও কিউটা যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কি খুব বেশি চেঞ্জ হবে? আগে আমাদের অ্যাঙ্গেল ছিল আর থিটা, এখন যেহেতু সময় বেশি অতিবাহিত হয়নি, যদি খুব কম সময় ট্রাভেল করেছে, তাহলে কি এখন ও থেকে কিউ এর ডিস্টেন্সটা বা ও কিউটা যে অ্যাঙ্গেলটা করছে এক্সের সাথে ওটা কি খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে নাকি জাস্ট হালকা চেঞ্জ হবে? তোমাদের কি মনে হয়, একটু বলার চেষ্টা করো। খুবই চেঞ্জ হবে নাকি হালকা ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে, মানে জাস্ট স্লাইট চেঞ্জ হবে একটা? ব্যাপারটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করছি? হালকা চেঞ্জ হবে। এটা চ্যাটে একটু রেসপন্স করে দেখি বাবা, সবাই একটু চ্যাটে রেসপন্স করে দেখি। তোমার চ্যাটে রেসপন্স করতে কোনো প্রবলেম আছে? আমি তো বুঝতে পারছি না। চ্যাটে রেসপন্স করলে বোঝা যায় যে এখানে কেউ আছে, নাহলে বোঝা যায় না, ঠিক আছে, ওকে। তাই জন্য বলছি পারলে চ্যাটে রেসপন্স করো, বুঝতে পারলে বা না বুঝতে পারলে সেটাকে চ্যাটের মধ্যে বলো যে হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারলাম, কি বলার চেষ্টা করছি, কারণ আমি তো বুঝতে পারছি না আলটিমেটলি বুঝতে পারছো কি না, ওই জন্য আমি বারবার করে জিজ্ঞেস করছি ব্যাপারটা বুঝতে পারলে কি না, ঠিক আছে, ওকে। বেশি কিছু করতে হবে না, হ্যাঁ বা না লিখতে হবে। এইতে তো মোবাইলে তো SMS করে ভরিয়ে দিতে পারো, আমি জাস্ট চ্যাটে হ্যাঁ বা না লিখতে বলছি, আর আমি কিছুই বলিনি। তাহলে বুঝতে পারি যে যেটা বলছি সেটা বোঝা যাচ্ছে কি না। এটার জন্য এতবার বলতে হয়? আমি তোমাদের দাদা বা ভাইয়ের মতন, ঠিক আছে? এই কাজটা জাস্ট করে দাও, আমার ক্লাসে করো, সেলিম স্যারের কাছে যেইভাবে তোমরা করো সেভাবেই করো, আমার কাছে জাস্ট হ্যাঁ বা না বলে দাও, তাহলেই হয়ে যায়। তাহলে আমি বুঝতে পারি যে আমি পড়াটা যেটা বলছি এটা বোঝা যাচ্ছে। যাই বাদ দাও, তাহলে খুবই কি আমাদের ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে না, স্লাইড চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে ও থেকে পি এর ডিস্টেন্স যদি আর হয়, তাহলে ও কিউ এর ডিস্টেন্স স্লাইড মানে আর প্লাস ডেল আর হবে, খুব স্লাইড মানে আর প্লাস ডেল আর হবে। আর এই ও কিউটা যে অ্যাঙ্গেলটা করেছে ওই অ্যাঙ্গেলটা খুব বেশি চেঞ্জ হবে না, থিটা ছিল আগে তার থেকে একটু বাড়বে, হয়তো থিটা প্লাস ডেল থিটা হবে, হ্যাঁ কিনা একটু বলবে, ঠিক আছে? এটা পুরোপুরি বুঝতে পারলে? তাহলে আমার কথা হচ্ছে যে এই যে পি থেকে কিউতে এই যে ডেলটি সময়টা অতিবাহিত হলো, এই ডেলটি অতিবাহিত সময়ে এরিয়া চেঞ্জ কতটা হয়েছে? আগে এরিয়া ছিল ও পি এ, এখন ও কিউটা এরিয়া ফর্ম করেছে ও কিউ এ, তাহলে এরিয়ার যে চেঞ্জটা এসছে সেটা কত এসছে? চেঞ্জ অফ এরিয়ার কথা বলছি আমি, চেঞ্জ অফ এরিয়াটা কত এসছে? মানে টি সময় তো ও পি এ এরিয়া তৈরি করেছিল, কিউ সময় তো মানে টি প্লাস ডেল টি সময় তো কিউ পয়েন্টে গেছে, কিউ পয়েন্টে ও কিউ এ এরিয়া তৈরি করেছে, তাহলে দুটো এরিয়ার মধ্যে ডিফারেন্সটা কত? চেঞ্জ অফ এরিয়া কত হয়েছে? চেঞ্জ অফ এরিয়া
ডেল টি সময় এরিয়ার চেঞ্জ কত হয়েছে? ও পি কিউ হয়েছে না, এটা আমাদের এরিয়ার চেঞ্জ না রে বাবা? আরে বাবা, এটা আমাদের চেঞ্জ অফ এরিয়া না? এটা বোঝাতে পারলাম? ঠিক আছে, যেমন ডিসপ্লেসমেন্টের কথা বলছি, সাপোজ যদি ডিসপ্লেসমেন্টের কথা ভাবো, টি সময় পি পয়েন্টে আছে আর টি প্লাস ডেল টি সময়ে কিউ পয়েন্টে আছে, ঠিক আছে? ওকে, পি পয়েন্টের ডিস্টেন্স আমি ধরলাম এস আর কিউ এর ডিস্টেন্স ধরলাম হচ্ছে এস প্লাস ডেল এস। তাহলে ডেল টি সময়ে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ কত? ডেল এস না? তাহলে এই যে আমাদের ডেল এস ডেল টি আছে, এই যে আমাদের ডেল এস ডেল টি আছে, লিমিট ডেল টি টেন্ডস টু 0, এটাকেই ডিএসডিটি বলা হতো না এবং এটাকেই ভেলোসিটি বলা হতো না? কি রে, ব্যাপারটা বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি আমি? এই পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা এস, কিউ পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা এস প্লাস ডেল এস। তাহলে ডেল টি সময়ে চেঞ্জ কত হয়েছে? আমাদের ডিসপ্লেসমেন্টে ডেল এস হয়েছে। তাহলে ডেল এস বাই ডেল টি, এই যে কোয়ান্টিটিটা আছে, এটাকে আমি লিমিট ডেল টি টেন্ডস টু 0 করে দিলে ডিএসডিটি পেয়ে যাই না? এটাকেই আমাদের ভেলোসিটি বলা হয় না? এটা কি প্রত্যেকের মনে আছে? এটা কি প্রত্যেকের মনে আছে? আচ্ছা বলো তো, খালি বলো তো ডেল এস ডেল টিকে কি বলা হয়? কি বলতে পারলে মেনে যাবো। খালি বলো ডেল এস ডেল টিকে কি বলা হয়? ডিএসডিটিকে তো ভেলোসিটি বলা হয়, খালি ডেল এস ডেল টিকে কি বলা হয় বলো দেখি? এটা একদম প্রথম দিন বলেছিলাম, এটাকে বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি। ডেল এস ডেল টিকে বলা হয় পি কিউ রেঞ্জে, পি থেকে কিউ এর মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি। আর যখন আমি ডেল ডি টেন্ডস টু 0 করে দিই, এটা হয়ে যায় ভেলোসিটি অ্যাট পি। এই যে কোয়ান্টিটিটা আছে, এটা হচ্ছে পি আর কিউ এর মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি। যখন আমাদের অ্যাভারেজ ভেলোসিটি তৈরি হচ্ছিল না, তখনও নিউটন প্রিন্সিপিয়া লেখেনি। নিউটন প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স লিখলো, ক্যালকুলাস আবিষ্কার হলো, লিমিট আবিষ্কার হলো, দেন লিমিট ডেল টি টেন্ডস টু 0টা আমি অ্যাপ্লাই করতে পারলাম। দেন লিমিট ডেল টি টেন্ডস টু 0, এই জিনিসটা আমি বলতে পারলাম, তার আগে বলতে পারছিলাম না। ঠিক আছে, ওকে। তার আগে আমরা ভেলোসিটি মানে অ্যাভারেজ ভেলোসিটিই জানতাম, এই ডেল এস ডেল টিকেই জানতাম। তারপর লিমিট আবিষ্কার হওয়ার পরে আমরা একটা ফিক্সড পয়েন্টের ভেলোসিটি কাকে বলে সেটা জানতে পেরেছি। একটা ফিক্সড পয়েন্টের ভেলোসিটি কী হয় সেটা আমরা জানতে পেরেছি, সেটাকে আমি ডিএসডিটি বলি। তো সেটা হচ্ছে ভেলোসিটি অ্যাট পি। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু বলবে? এটা বুঝতে পারলে পুরোপুরি? তাহলে ডেল এস ডেল টি হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি। এবার যদি সেম জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করি, এখানে আমি কী লিখেছি? ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। আমি যদি এই কনসেপ্টটাই এরিয়ার জন্য অ্যাপ্লাই করি, আমি যদি বলি যে চেঞ্জ অফ এরিয়া বাই ডেল টি, এখানে কি লিখেছিলাম? এখানে ডেল এস মানে কি? চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই ডেল টি। বাট এখানে তো আমি ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছি না, এরিয়ার চেঞ্জ হচ্ছি। প্রথমে এরিয়া ছিল ও পি এ, এখন এরিয়া হলো ও কিউ এ। তাহলে চেঞ্জ অফ এরিয়াটা কত? ও পি কিউ, এটা হচ্ছে আমাদের এরিয়ার চেঞ্জটা। তা আমি যদি এখন চেঞ্জ অফ এরিয়া বাই ডেল টি করি, মানে এরিয়া অফ ও পি কিউ বাই ডেল টি করি লিমিট ডেল টি টেন্ডস টু 0তে, তাহলে আমি যে কোয়ান্টিটিটা পাবো ওটাও পি পয়েন্টেরই ভেলোসিটি, এটাও পি পয়েন্টেরই ভেলোসিটি। বাট এই ভেলোসিটিটাকে বলা হয় এরিয়াল ভেলোসিটি, এ আর আই এ আর ই এ এল, এরিয়াল ভেলোসিটি। আমি লিখিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে ওকে, বাদ দাও। ঠিক আছে, যেটা বলার চেষ্টা করলাম আমি, কি বললাম জিনিসটা? এরিয়াল ভেলোসিটি মানে কি? আগে বললাম লিনিয়ার ভেলোসিটি মানে কি? লিনিয়ার ভেলোসিটি মানে হচ্ছে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওপরে যদি চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট থাকে, নিচে যদি আমাদের টাইম থাকে, তাহলে এটাকে বলবো আমরা লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, ওকে। আর ওপরে যদি এরিয়া থাকে, নিচে যদি টাইম থাকে, তাহলে সেটাকে আমি বলবো এরিয়াল ভেলোসিটি। তাহলে এরিয়াল ভেলোসিটি মানে বুঝতে পারলে? এরিয়ার চেঞ্জ, টাইমের রেসপেক্টে এরিয়ার যে চেঞ্জটা আছে ওটাকে বলছি আমি এরিয়াল ভেলোসিটি। আর টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জটা আছে ওটাকে বলছি আমি কি? লিনিয়ার ভেলোসিটি। এটা কি মাথার মধ্যে পুরোপুরি ঢুকলো? হ্যাঁ কি না একটু বলবে? হ্যাঁ কি বলবে? টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের চেঞ্জকে বলবো আমরা লিনিয়ার ভেলোসিটি। আর টাইমের রেসপেক্টে এরিয়ার যে চেঞ্জটা আছে, এরিয়া, এটাকে এখানে আমি কি বলেছি? টাইমের রেসপেক্টে এরিয়ার চেঞ্জ বলেছি। টাইমের রেসপেক্টে এরিয়ার যে চেঞ্জটা আছে ওটা বলবো আমরা এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি।
তাহলে এরিয়াল ভেলোসিটি মানে বুঝতে পারলে কি বলার চেষ্টা করলাম, আমাদের সেন্ট্রাল অরবিটে এরিয়াল ভেলোসিটি নিয়েই কাজ আছে। ঠিক আছে, এটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করলাম, তাড়াতাড়ি বলবে একটু, এটা ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, থিওরি না জানলে কিন্তু আলটিমেটলি এগুলো করা যাবে না। ঠিক আছে, তাহলে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, টাইমের রেসপেক্টে এরিয়ার চেঞ্জ এটাকে বলবো আমরা এরিয়াল ভেলোসিটি। গল্প শেষ। ঠিক আছে, ওকে, ডেফিনেশনটা লিখে নাও একবার, ডেফিনেশনটা একবার লিখে নাও, তারপর এর ওপরে আমি যে নোটসগুলো আছে ওগুলো দিয়ে দেবো। লেখো লেখো, হেডিং করবে এরিয়াল ভেলোসিটি বলে, হেডিং করবে এরিয়াল ভেলোসিটি বলে। ঠিক আছে, ওকে, লেখো ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ সেক্টোরিয়াল এরিয়া, সেক্টোরিয়াল এরিয়া, it is the rate of change of sectorial area, sectorial area। এই যে এরিয়াগুলোকে বলা হয় না, এই যে এরিয়াগুলো আছে OPA OQA এগুলোকে সেক্টোরিয়াল এরিয়া বলে, খালি এরিয়া বলে না, এগুলো সেক্টোরিয়াল এরিয়া বলে। তো এই সেক্টোরিয়াল এরিয়ার যে চেঞ্জটা আছে টাইমের রেসপেক্টে, রেট অফ চেঞ্জ অফ সেক্টোরিয়াল এরিয়া মানে কি টাইমের রেসপেক্টে সেক্টোরিয়াল যে চেঞ্জটা আছে ওটাকে বলবো আমি এরিয়াল ভেলোসিটি। তাহলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কি বললাম, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ সেক্টোরিয়াল এরিয়া by the radius vector, by the radius vector drawn from the center of force, drawn from the center of force is known as aerial velocity, is known as aerial velocity। ঠিক আছে, ওকে, জাস্ট লিখে রাখো এটা। এবার এরিয়াল ভেলোসিটি রেসপেক্টে এমসিকিউ প্রচুর আছে। ঠিক আছে, ওকে, এর প্রচুর এমসিকিউ আছে। ওকে, এবার লিখে রাখো, নোটগুলো লিখে রাখো, এই নোটগুলো আমাদের কাজে লাগবে, এই নোট দিয়ে এমসিকিউ দিয়ে দেয়। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, এবার ভালো করে দেখো জিনিসটা, এবার 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 নোটের মধ্যে বলছে 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি, 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি এর মানটা হচ্ছে, ভালো করে শুনে জিনিসটা, খালি এরিয়াল, তো আমার টার্গেটটা কি এই মুহূর্তে, আমার টার্গেটটা হচ্ছে এরিয়াল ভেলোসিটির মানটা কত হয় সেটা জানা, আমার টার্গেটটা হচ্ছে এরিয়াল ভেলোসিটির মানটা কত হয় সেটা জানা। তো বলছে 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি যে মানটা হয় ওই মানটা হচ্ছে r² থিটা ডট। তাহলে এরিয়াল ভেলোসিটির মানটা কত হবে, হাফ ইন্টু r² থিটা ডট। এটা কিন্তু নোট পুরোপুরি, নোট 1। 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি মানে কি r² থিটা ডট। ঠিক আছে, ওকে, তাহলে যদি আমাকে এখানে এমসিকিউ দেয় এই মুহূর্তে যে কোশ্চেন 2, এটাই তো এই ধরেছিলাম এক্স্যাক্টলি, কোশ্চেন যদি এরকম দেয় যে এরিয়াল ভেলোসিটি in a central orbit is option 1 constant, option 2 function of r, 3 নম্বর function of theta, 4 নম্বর function of r theta, r and theta। তো কোন অপশনটা আমাদের ট্রু হবে বলো, কোন অপশনটা ট্রু হবে আমাদের, কনস্ট্যান্ট। বিকজ এরিয়াল ভেলোসিটির মানটা কি হাফ ইন্টু r² থিটা ডট, আর r² থিটা ডট মানে আমি এইচ বলেছিলাম না, কোথায় গেল বাবা, ওই আগে আছে কোথায়, প্রথমে হ্যাঁ হ্যাঁ সূত্রটা এখানে দিয়েছিলাম, হ্যাঁ এই তো, এই যে যেখানে দিয়েছি, এই যে এইচ ইকোয়াস টু r² থিটা ডট ইকোয়াস টু কনস্ট্যান্ট বলেছিলাম, r² থিটা ডটটা আমি এইচ বলেছিলাম, এইচটা কনস্ট্যান্ট ছিল। আর এরিয়াল ভেলোসিটির মানটাও তাই বেরিয়েছে আমাদের এখানে, হাফ ইন্টু r² থিটা ডট। তো r² থিটা ডটটা কি কনস্ট্যান্ট, তো মানে এরিয়াল ভেলোসিটিটা সবসময় কনস্ট্যান্ট, এরিয়াল ভেলোসিটি চেঞ্জ হয় না। ঠিক আছে, ওকে, আবার এই 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি না p ইন্টু ভিও হয়ে যায়,
এবার সে পি ইন্টু ভিটা কি সেটা আমি এক্ষুনি মেনশন করে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই। পি ইন্টু ভিটা কি সেটা আমি এই মুহূর্তেই মেনশন করে দিচ্ছি, চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে কি বললাম, 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি মানে কি আর স্কোয়ার থিটা ডট, আবার এটার মানটা আমি পি ইন্টু ভিও বলতে পারি। এটা আমি কি, আমি এক্ষুনি বলে দিচ্ছি, নোট বলে লেখো। এরিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু হাফ ইন্টু পিভি। এবার এই পিভিটা কি, পিভি মানে হচ্ছে, ভালো করে শুনি জিনিসটা, সাপোজ এটা হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে r, খুব ভালো করে শুনি জিনিসটা, ঠিক আছে, ওকে। পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের r, ঠিক আছে, ভালো করে শুনি জিনিসটা। এটা আর, দিস ইজ হোয়াট, থিটা। এবার আমি এরিয়াল ভেলোসিটি কোথায় বলছি, কার বলছি, আমি পি পয়েন্টের এরিয়াল ভেলোসিটির কথা বলছি এখানে। এবার যদি, আচ্ছা পি পয়েন্টের কি খালি এরিয়াল ভেলোসিটি আছে, কেন পি পয়েন্টের কি লিনিয়ার ভেলোসিটি নেই? পি পয়েন্টে তো আস্তে 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 বাড়ছে, তাহলে পি পয়েন্টে তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে রে বাবা। তাহলে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে পি পয়েন্টের লিনিয়ার ভেলোসিটিও আছে। তো পি পয়েন্টের লিনিয়ার ভেলোসিটিকে যদি আমি ভি বলি, তাহলে এখানে যে স্মল ভিটার কথা বলেছে না, ওটাও পি পয়েন্টের ভেলোসিটি, ওটা হচ্ছে পি পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি। আর এরিয়াল ভেলোসিটিটা কার, ওটাও পি পয়েন্টের ভেলোসিটি, বাট পি পয়েন্টের এরিয়াল ভেলোসিটি। পি পয়েন্টে দুখানা ভেলোসিটি আছে সেন্টার অরবিটে, এরিয়াল এবং লিনিয়ার। তাহলে লিনিয়ার ভেলোসিটিটা যদি ভি হয়, তাহলে এরিয়াল ভেলোসিটির সাথে লিনিয়ার ভেলোসিটির সম্পর্ক কী? এবার জানতে হবে স্মল পিটা অ্যাকচুয়ালি কী বলছে। স্মল পিটা হচ্ছে এই পি পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, এই পি পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা অরিজিন থেকে এই ট্যানজেন্টের ওপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে ওটাকে পি বলে। তাহলে স্মল পিটা কি, স্মল পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কোথা থেকে, এই অরিজিন মানে ও পয়েন্ট থেকে পি পয়েন্টের যদি আমি ট্যানজেন্ট ড্র করি, আমি যদি পি পয়েন্টের ট্যানজেন্ট ড্র করি, অরিজিন থেকে ও পয়েন্ট থেকে সেই পি পয়েন্টের ওপরে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা আছে ওটাকে বলবো আমি স্মল পি। তাহলে স্মল পি মানে কি, স্মল পি মানে হচ্ছে ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ট্যানজেন্টের ওপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই স্মল পি এবং পি পয়েন্টের লিনিয়ার ভেলোসিটিটাকে গুণ করলে, তার সাথে হাফ গুণ করলে আমি এরিয়াল ভেলোসিটি পেয়ে যাবো। আগে বলো পি আর ভি মানে বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলবে একটু, পি আর ভি মানে কি বুঝতে পেরেছো? এটা পুরোপুরি ক্লিয়ার তো? ঠিক আছে, ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? হ্যাঁ কিনা একটু বলবে, খুব ভালো কথা। এবার এখান থেকে না কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? কিরকম কোশ্চেন আসতে পারে? এমসিকিউ, এরকম আছে এমসিকিউ, ঠিক আছে, ওকে। উইচ অফ দি ফলোয়িং রিলেশন ইজ ট্রু? ঠিক আছে, ওকে। ফার্স্ট, এরিয়াল ভেলোসিটি equals to half r theta dot, ঠিক আছে। 2 নম্বর, PV equals to constant। 3 নম্বর, r square theta dot equals to h square। 4 নম্বর, d square u d theta square plus u equals to f by h u square। কোন রিলেশনটা আমাদের এখানে ট্রু? তাড়াতাড়ি বলবে, কোন রিলেশনটা আমাদের এখানে ট্রু? এক্স্যাক্টলি 2। PV equals to constant, বিকজ PV মানে তো r square theta dot, PV মানে তো আমাদের r square theta dot, আর এটা মানে কি h মানে কি কনস্ট্যান্ট। আর বাদ বাকি প্রত্যেক রিলেশন আমাদের এখানে ফলস, এটা মুখ দিয়ে দিতে পারে, বাদ বাকি প্রত্যেকটা হচ্ছে আমাদের এখানে ফলস। তাহলে এরিয়াল ভেলোসিটির মান সম্বন্ধে তোমরা আইডিয়া করতে পারলে তো? এরিয়াল ভেলোসিটির মান কীভাবে বের করতে হয় এটা পুরোপুরি কি বুঝতে পারলে? তাড়াতাড়ি বলবে একটু। এগুলো সব প্রুফ আছে, বাট আমাদের জানা দরকার নেই এই মুহূর্তে। তাহলে 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু r স্কোয়ার থিটা ডট ইকুয়ালস টু পি ইন্টু ভি, মানে এরিয়াল ভেলোসিটি বের করতে গেলে হাফ r স্কোয়ার থিটা ডট ইন্টু হাফ পিভি হবে। গল্প শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার নোটের মধ্যে না সব আমাদের ইকুয়েশন মানে ফর্মুলাগুলো থাকবে। এবার যেরকমভাবে আমি এরিয়াল ভেলোসিটির মান বের করতে পারলাম, যেভাবে আমি এরিয়াল ভেলোসিটির মান কীভাবে বের করতে হয় এটা সুন্দর একটা সম্পর্ক পেয়ে গেলাম, সেভাবে আমি যদি বলি, আমি কি বললাম যে পি পয়েন্টে তো খালি এরিয়াল ভেলোসিটি নেই, লিনিয়ার ভেলোসিটিও তো আছে। তো আমি পি পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি যদি ভি বলি,
এই ভি বের করার জন্য আমার একটা সম্পর্ক লাগবে। আমাকে যদি বলে যে তুমি কোন একটা পয়েন্টে লিনিয়ার ভেলোসিটির মানটা বের করো তো দেখি একটু, তো লিনিয়ার ভেলোসিটিটা আমি কোন ইকুয়েশন দিয়ে বের করবো, আমার সেই ইকুয়েশনটা লাগবে। তো আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি এখানে। তাহলে বলছে ইফ ভি বি লিনিয়ার ভেলোসিটি at p, then v square equals to h square into u square plus du d theta তার হোল স্কোয়ার। এই রিলেশনটার সাহায্যে আমি যে কোনো পয়েন্টের ভেলোসিটির মান বের করতে পারি। যদি তোমার কোনো পয়েন্টের ভেলোসিটির মান বের করতে ইচ্ছা করে, জাস্ট তুমি এই রিলেশনটা ইউজ করবে। এটা ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটা তার হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এর রেসপেক্টে কিন্তু অঙ্ক আছে, এটা ক্লিয়ার পুরোপুরি? ঠিক আছে, অঙ্ক খুঁজে। হ্যাঁ বলো। বলছি ভিটা কি কোনো অসুবিধা নেই তো? ভিটা কি বললে? বড় দিতে হবে না ছোট আছে? না, ছোট হাতে দিলে চলবে, এরকম কোনো সমস্যা নেই, বড় ছোট আবার কি। ঠিক আছে, ওকে। ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিউ দিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে একটা অঙ্ক করে নিই জিনিসটা নিয়ে। যদি বলি যে আচ্ছা ঠিক আছে, দেখি এখানে অঙ্ক আছে কি না। তারা এখানে নিজেকে বানানো যাবে, সমস্যা নেই। এখান থেকে আছে দাঁড়াও, এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ঠিক আছে, সমস্যা নেই। দেখছি, এটা অঙ্ক দেখছি জিনিসটা একদম যেটা ফার্স্ট অঙ্ক করেছিলাম। ঠিক আছে, ওকে। কোশ্চেন ফর দি central orbit r cos hyperbolic n theta equals to a, the velocity at any point is proportional to এটা নিজে একটু বের করো তো। ঠিক আছে, এটা এমসিকিউ দিয়ে দেবে। ভেলোসিটির মানটা তোমায় বের করতে বলেছি। ভেলোসিটিটা কার সাথে প্রপোর্শনাল সেটা দেখতে বলেছি। আমরা তো আগে ফোর্সটা কার সাথে প্রপোর্শনাল সেটা দেখেছিলাম, এখন ভেলোসিটিটা কার সাথে প্রপোর্শনাল সেটা দেখতে বলেছে। দেখো পারো কিনা এটা। কিছুই না, ডিউ ডি থিটা বের করতে হবে, হোল স্কোয়ার করবে, দেন ইউ স্কোয়ারটা যোগ করবে, দেন এইচ স্কোয়ারটা মাল্টিপ্লাই করে দেখো কি আসছে। ঠিক আছে, আর কিছু করতে হবে না। দেখো তো কি আসবে, এটা একটু দেখে বলবে একটু জিনিসটা। আচ্ছা, কস হাইপারবোলিক এন থিটা না করে না, জাস্ট কস হাইপারবোলিক থিটা করছি আমি এখানে, এন থিটা করছি না। যাও, কস হাইপারবোলিক থিটা দেখো তো কি আসছে, এটা দেখি এটা মেলে কিনা। অ্যান্সারটা করছি 1/r, দেখি 1/r ইকুয়ালস টু 1/a cos হাইপারবোলিক থিটা। এন থিটা কত দরকার নেই আমাদের এখানে, কস হাইপারবোলিক থিটা। এটা মানে তো ইউ। একটু প্রবলেম আসতে পারে, একটু প্রবলেম আসে, এখান থেকে বের করা যাবে না জিনিসটা, এই কার্ভের জন্য বের করা যাবে না। যাই হোক, প্রপোর্শনালটা কি বলা যাবে না। ঠিক আছে, দেখি না, করা যাক জিনিসটা একটু। ইউ হচ্ছে আমাদের 1/a cos হাইপারবোলিক থিটা। দেখা যাক না কি হয় জিনিসটা। তাহলে এবার দেখাবো যে ভেলোসিটিটা কার সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, সবার আগে আমি ডিউ ডি থিটা বের করবো। এটা কত হবে, সাইন হাইপারবোলিক থিটা বাই এ, এর হোল স্কোয়ার করে দাও। ডিউ ডি থিটা তার হোল স্কোয়ারটা হয়ে গেল সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার, এর সাথে ইউ স্কোয়ার যোগ করে দাও। ডিউ ডি থিটা হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার। ইউ মানে কি আবার, ইউ মানে আবার এটা না, তাহলে 1/a স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার থিটা, কস হাইপারবোলিক স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো তো, তাহলে কি করতে হবে এখানে, ভি স্কোয়ার মানে কি এইচ স্কোয়ার ইন্টু দিস, ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইন্টু দিস। ঠিক আছে, তাহলে কত হচ্ছে একবার দেখো, এটা হয়ে গেল হচ্ছে
এইচ স্কোয়ার ইন্টু ডিইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এটা কত হবে 1/a স্কোয়ার বাইরে চলে গেল, এখানে সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা প্লাস কস হাইপারবোলিক স্কোয়ার থিটা হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে এটা মানে তো আমি বলতে ভি স্কোয়ার বলতে পারছি, এটা মানে তো আমাদের ভি স্কোয়ার, এই তো রিলেশনটা তো এক্ষুনি করলাম, এটা মানে তো আমাদের ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ারটা আমাদের এখানে পেয়ে গেলাম, ভি স্কোয়ার। এবার ডান দিকটা ভালো করে ফলো করার চেষ্টা করো। সাইন হাইপারবোলিক আর কস হাইপারবোলিক এর মধ্যে সম্পর্কটা কি বলতো, কি বলতে পারবে? সাইন হাইপারবোলিক আর কস হাইপারবোলিক এর মধ্যে সম্পর্ক হাইপারবোলিকটা মাইনাস কোস হাইপারবোলিকটা সমান, না না কোস হাইপারবোলিকটা মাইনাস সাইন হাইপারবোলিক সমান, cos hyperbolic square theta minus sin hyperbolic square theta equals to 1. cos hyperbolic square theta minus sin hyperbolic square theta equals to 1. তাহলে sin hyperbolic square মানে কি? cos hyperbolic square minus 1. তাহলে এখানে বসিয়ে দাও সেটা, এটা হয়ে যাচ্ছে h স্কোয়ার বাই a স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 2 cos hyperbolic square theta minus 1, বিকজ sin hyperbolic square theta জায়গায় cos hyperbolic square theta minus 1 করে দিচ্ছি, তাহলে 2 cos hyperbolic square theta minus 1 হয়ে গেল। এবার দেখো তো cos hyperbolic square মানে বলতে পারবো কি a into u বলতে পারবো না, cos hyperbolic মানে তো a into u বলতে পারবো, তাহলে cos hyperbolic square মানে কি বলতে পারবো a স্কোয়ার into u স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার তাহলে ভিটা কি হবে, ভি করলে তো রুট করে দিতে হবে এখানে, তাহলে এইচ বাই এ রুট ওভার 2a স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 1, তাহলে ভিটা কার সাথে প্রপোর্শনাল হয়ে গেল, রুট ওভার 2a স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 1 এর সাথে, বিকজ বাইরেটা তো কনস্ট্যান্ট আছে, তাহলে কনস্ট্যান্টের সাথে এটাই মাল্টিপ্লাই আছে, এটা তো পুরোটা কনস্ট্যান্ট না, এর মধ্যে তো ভেরিয়েবল আছে, তাহলে ভিটা প্রপোর্শনাল হয়ে গেলো এটার সাথে, এটার সাথে তুমি এরকম বলতে পারো ভি ইজ প্রপোর্শনাল টু 2a স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস 1, বিকজ ইউ মানে তো 1/r, ইউ মানে তো 1/r, তাহলে এই রিলেশনটা চলে এলো। তাহলে ভেলোসিটিটা কি বের করতে পারবে? একদম ইজি আছে কিন্তু জিনিসটা, ভেলোসিটিটা কি প্রত্যেকে বের করতে পারবে? একটু বলো, ভেলোসিটিটা কিন্তু ইজি আছে। এখানে দেখি সেন্ট্রাল অরবিটের আর কিছু অঙ্ক দিয়েছে কিনা। বেশি টাফ অঙ্ক দেয়নি এখানে, মানে সেন্ট্রাল অরবিটের সেকেন্ড চ্যাপ্টারটা করতে হবে না মেবি, দিয়েছে তো এখানে ওরকমই। ইয়ে থেকে আমাদের কলিশন অফ ইলাস্টিক বডি থেকে প্রচুর অঙ্ক দিয়েছে, কলিশন অফ ইলাস্টিক বডি থেকে প্রচুর অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সেন্ট্রাল অরবিট থেকে সেরকম কোশ্চেন আর দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি হ্যাঁ দিয়েছে একটা কোশ্চেন দিয়েছে, এটার জন্য আমাদের লাগবে। আচ্ছা, এই কোশ্চেনটা করো দেখি, এটা বেশ ভালো কোশ্চেন, পর কোশ্চেন দিয়েছে, বেশ ভালো কোশ্চেন দিয়েছে এগুলো। আচ্ছা, এটা একবার দেখবে তো, এটা খুব পপুলার অঙ্ক, অনার্সের জন্য খুব পপুলার অঙ্ক এমসিকিউটা। if a particle describes a curve a to the power n equals to r to the power n cos n theta, a to the power n equals to r to the power n cos n theta, then the law of force P is, এক নম্বরে বলেছে P is proportional to r to the power 2n plus 3, দু নম্বরে বলেছে P is proportional to 1/r to the power 2n plus 3, তিন নম্বরে বলেছে P is proportional to r to the power 2n plus 1, and অপশন 4 এ বলেছে P is proportional to 1/r to the power 2n minus 1। কোন অপশনের কারেক্ট হবে দেখো, এটা খুব ভালো অঙ্ক, এটা অনার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। ল অফ ফোর্স বের করতে বলেছে, মানে আমি কোন ইকুয়েশনটা থেকে করব, ল অফ ফোর্স বের করতে বলেছে, মানে কোন ইকুয়েশনটা থেকে আমরা করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে করব, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সলভ করবো জেনারেলি।
ঠিক আছে, ওকে। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বের করার চেষ্টা করো। দেন এটা একটু টাফ আছে, এটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি একটু বলো। ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়ালস টু এফ বাই, এবার এফ তো এখানে দেয়নি, এখানে ফোর্সটাকে পি বলেছে, তাহলে পি বাই 8 স্কোয়ার। হ্যাঁ কি বলছো, কোনটা বললে বলো দেখিনি একবার। আর টু দি পাওয়ার 2n - 3 না, 2n - 3, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে তো ল অফ ফোর্সটাকে, আমাদের তো ফোর্সটা এখানে পি বলে দিয়েছে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কিন্তু বের করতে হবে। এবার তার আগে ইউ বের করতে হবে, ঠিক আছে। ইউ মানে কি 1/r, তাহলে তোমাকে এখানে আগে 1/r এর মানটা বের করতে হবে। বাট যা পরিস্থিতি 1/r বের করাটা ডিফিকাল্ট, বিকজ r এর পাওয়ার n আছে, r টু দি পাওয়ার n আছে এখানে। তুমি কি করছি ভালো করে দেখো, এইটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। কি করছি ভালো করে দেখো, ইউ টু দি পাওয়ার n করে দিলেও করা যাবে স্যার। এই না ইউ টু দি পাওয়ার n না, বোথ সাইডে আমি লগ নিইনি না, বোথ সাইডে লগ নিইনি, অ্যান্সারে আসছি আমি। আমার তো আটটাকে ভাগ করতে হবে, তাই না। সবার আগে আমি r টু দি পাওয়ার n কে লিখছি a টু দি পাওয়ার n sec n থিটা, a টু দি পাওয়ার n sec n থিটা, কসটাকে ওদিকে নিয়ে চলে যাও। তাহলে r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n sec n থিটা। এবার বোথ সাইডে তুমি লগ নিয়ে নাও, বোথ সাইডে লগ নিলে কি হবে, বোথ সাইডে টেকিং লগ বেস ই বোথ সাইড, তাহলে লগ r টু দি পাওয়ার n এটা হয়ে যাবে লগ a টু দি পাওয়ার n প্লাস লগ sec n থিটা। ছোটবেলাকার লগের ফর্মুলা, লগ a ইন্টু বি মানে লগ a প্লাস লগ বি। এবার লগের ভেতরে যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ারটা বাইরে চলে যায় না, তাহলে n log r, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা মানে কি, এটা হয়ে গেল হচ্ছে n log a প্লাস log sec n থিটা, তাই না, কি গো, তাই তো নাকি, তাই হয়ে গেল তো, log sec তো নাকি, হ্যাঁ ঠিকই আছে, ওকে। এবার একটা কাজ করো, আমাকে ইউ আনতে হবে, তো এখানে আমার ইউ আনতে হবে। তো একটা কাজ করি আমি, বোথ সাইডে মাইনাস দিয়ে দাও, সব জায়গায় মাইনাস দিয়ে দাও। মাইনাস দিলে কী হবে গো, মাইনাস n log r, খুব সুন্দর জিনিস কিন্তু এটা, মাইনাস n log a, কারণ আমাকে 1/r আনতে হবে, তাই জন্য কিন্তু আমি মাইনাসটা দিচ্ছি, মাইনাস লগ sec n থিটা। মাইনাসটা যদি ভেতরের পাওয়ারে চলে যায়, তাহলে r টু দি পাওয়ার -1 মানে লগ 1/r হয়ে যাবে না, কি ভুল বললাম, -1টা যদি r এর পাওয়ারে চলে যায়, তাহলে r টু দি পাওয়ার -1 মানে তো 1/r, ক্লিয়ার। এখানে কিছু করার দরকার নেই এই মুহূর্তে, ঠিক আছে, বা তুমি করতে পারো এটাকে, মাইনাসটাকে যদি দিয়ে দাও পাওয়ারে, তাহলে লগ 1/a, নো ইস্যু। আর এটাকে যদি দিই লগ sec n থিটা হোল টু দি পাওয়ার -1 মানে 1/sec n থিটা মানে cos n থিটা হয়ে যাবে না, খারাপ বললাম, বুঝতে পারলে না। -1টা sec n থিটার পাওয়ারে চলে যাবে, লগে তো তারই ফর্মুলা, sec n থিটা হোল টু দি পাওয়ার -1 মানে কি 1/sec n থিটা মানে cos n থিটা হয়ে গেল না, বুঝতে পারলে কি বললাম, তাড়াতাড়ি বলবে একটু, cos n থিটার কেসটা পুরোপুরি বুঝতে পারলে তো, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে কিন্তু এই সম্পর্কটা চলে এসেছে। তো কি হচ্ছে ভালো করে দেখো, 1/r মানে তো আবার ইউ, তাহলে লগ ইউ হয়ে গেল, n দিয়ে ভাগ করে দাও, এটা হয়ে গেল লগ 1/a, এটা হয়ে গেল 1/n লগ cos n থিটা। টার্গেটটা কিন্তু ভুললে চলবে না, আমাদের কিন্তু এইটা বের করতে হবে, এই যে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়ালস টু, এটা আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ইউ কিন্তু বের করতে হবে। আমাদের ইউ এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভই বেরোয়নি, সবেমাত্র ইউ বের করছি আমি, আর কিছু না। এটা কিন্তু এই এসএলএসটি বইয়ের অঙ্ক, ঠিক আছে, এটা ভালো অঙ্ক কিন্তু, এটা অনার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার একবার সাহস করে ডেরিভেটিভ করো, একবার করো ডেরিভেটিভটা, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা করলে কী হবে, এটা 1/u du dθ হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে গেল। আর এটা হয়ে যাবে হচ্ছে 1/n 1/cos n থিটা, আরেকবার ডেরিভেটিভ করবো মাইনাস সাইন n থিটা, একটা n আসবে না, কি গো খারাপ বললাম, বুঝতে পারলে, চেন রুল করলাম তো, লগ cos n থিটা ডেরিভেটিভ করলে 1/cos n থিটা, আবার চেন রুল cos n থিটাকে করলে মাইনাস সাইন n থিটা ইন্টু একটা n। এবার n আর nটা কেটে গেল,
তাহলে এই মুহূর্তে আমাদের এখানে 1/u du dθ এটা মাইনাস ট্যান এন থিটা আছে না, সাইন এন থিটা বাই কস এন থিটা মানে কি ট্যান এন থিটা। এটা কি বুঝতে পারলে? তাড়াতাড়ি বলবে একটু, এটা কি পুরোপুরি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এবার গলায় কাঁটার মতন আছে হচ্ছে 1/uটা। একটা কাজ করো, ইউটা ওদিকে মাল্টিপ্লাই করে দাও। আমার টার্গেটটা হচ্ছে এটাকে কোনো না কোনোভাবে বের করা। এই যে এটাকে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ, এটাকে বের করতে পারলেই আমাদের কাজ শেষ, আর আমাদের কিছু দরকার নেই, হয়ে যাবে। দেখো এবার খুব ভালো করে ফলো করার চেষ্টা করবে। এবার ইউ তো ওদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে মাইনাস ইউ ট্যান এন থিটা। ঠিক আছে, ওকে। এবার আরেকবার ডেরিভেটিভ করে দাও, তাহলে কি হবে এখানে? এটা ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার হয়ে গেল না? আর এখানে ইউ ইন্টু ভিতে থাকবে না জিনিসটা, ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ, ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ। তাহলে মাইনাস বাইরে আছে, ইউ কে রেখে ট্যান এন থিটাকে ডেরিভেটিভ করলে হয় সেক স্কোয়ার এন থিটা, তার সাথে একটা এন গুণ হয়ে যাবে। আর যদি আমি ট্যান এন থিটাকে রেখে ডেরিভেটিভ করি তাহলে ট্যান এন থিটা ইন্টু ডিউ ডি থিটা হবে না? ঠিক আছে, ওকে। তাহলে ট্যান এন থিটা ডিউ ডি থিটা, আর ইউ কে রেখে ট্যানকে করলে সেক স্কোয়ার এন থিটা ইন্টু এন। আমার তাহলে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ারের মানটা কিন্তু বেরিয়ে গেছে। তার আগে ডিউ ডি থিটা মানে কি বলতো? ডিউ ডি থিটা মানে মাইনাস ইউ ট্যান এন থিটা না? তাহলে এখানে ডিউ ডি থিটার জায়গায় মাইনাস ইউ ট্যান এন থিটা বসিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস এন ইউ সেক স্কোয়ার এন থিটা, আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস ইউ ট্যান এন থিটা মানে কি মাইনাস ইউ ট্যান স্কোয়ার, মাইনাস তো না অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে, ট্যান স্কোয়ার এন থিটা না, বিকজ ডিউ ডি থিটার জায়গায় তুমি যখন মাইনাস ইউ ট্যান এন থিটা বসিয়ে দেবে, এখানে তুমি মাইনাস ইউ ট্যান এন থিটা বসিয়ে দিলে, তাহলে এটা মাইনাস ইউ ট্যান স্কোয়ার এন থিটা হয়ে গেল। ঠিক আছে, বাট বাইরে তো একটা মাইনাস আছে, সেই মাইনাসটা ভেতরে ঢুকলে তো এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার জন্য প্লাস লিখে দিয়েছি, আর এর আগে মাইনাস। তাহলে ডি স্কোয়ার ইউ থিটা স্কোয়ারের মানটা কিন্তু বেরিয়ে গেছে, ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ারের মানটা বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আমার কার মান লাগবে? ডি স্কোয়ার ইউ থিটা স্কোয়ার প্লাস ইউ এর মানটা লাগবে। তাহলে বোথ সাইডে তুমি ইউ যোগ করে দাও, বোথ সাইডে ইউ যোগ করলে কত হবে? ডি স্কোয়ার ইউ থিটা স্কোয়ার প্লাস ইউ, এটা করলে মাইনাস এন ইউ সেক স্কোয়ার এন থিটা গুলি মারো, পরে দেখবো এটা। এখানে যদি ইউ যোগ করি তাহলে ইউ কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার এন থিটা হয়ে যাচ্ছে না? বিকজ ইউ ট্যান স্কোয়ার এন থিটা প্লাস ইউ করলাম, তো বোথ সাইডে তো আমি ইউ যোগ করলাম, তাহলে ইউ ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার এন থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার এন থিটা মানে কি সেক স্কোয়ার এন থিটা না? তাহলে পরের লাইনে মাইনাস এন ইউ সেক স্কোয়ার এন থিটা প্লাস ইউ সেক স্কোয়ার এন থিটা। তাহলে এখান থেকে ইউ সেক স্কোয়ার এন থিটা কমন চলে যাচ্ছে, তাহলে 1 মাইনাস এন ইন্টু ইউ সেক স্কোয়ার এন থিটা হয়ে যাচ্ছে, পাশে কি ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ আছে। ঠিক আছে, ওকে। এবার এর সাথে কি গুণ করতে হয় ভুলে গেলে? এর সাথে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার গুণ করতে হয় না? আমি ফোর্সটা পাবো কিভাবে? এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু এটা করলে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 1 মাইনাস এন এইচ স্কোয়ার ইউ কিউব সেক স্কোয়ার এন থিটা। ঠিক আছে, এটার মান কত হবে তাড়াতাড়ি বলো? এটা মানেই পি না, এটা মানেই তো ফোর্সটা, আর বাবা এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু এটা মানেই তো ফোর্সটা রে বাবা, বুঝতে পারলে? কি গো, এটা বুঝতে পারলে তো? তাহলে ফোর্স পেয়ে গেছি। ডান দিকটা ভালো করে চোখ বোলাও, ডান দিকে 1 মাইনাস এনটা কনস্ট্যান্ট, এইচটাও কনস্ট্যান্ট, ইউটা কনস্ট্যান্ট না, সেক স্কোয়ার এন থিটাটাও কনস্ট্যান্ট না। আচ্ছা এখানে একটু আসো তো, একদম ফার্স্টে শুধুমাত্র সেক এন থিটা মানে কি হবে গো? একদম 1 নম্বর এটাকে বলো। এখান থেকে সেক এন থিটার মানটা কত হবে গো? আর টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন হয়ে যাবে না? এখান থেকে সেক এন থিটার মানটা কি হবে? আর টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন হয়ে যাবে। তাহলে লেখো এটা এখানে সেক এন থিটার মানটা হয়ে যাবে, পরের লাইনে লিখছি আমি 1 মাইনাস এন এইচ স্কোয়ার, ইউ মানে তো 1 বাই আর, এটা হয়ে যাবে আর টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন তার হোল স্কোয়ার। কেন? কারণ কোশ্চেনই বলে দিয়েছে যে সেক এন থিটাটা হচ্ছে আর টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, তাহলে বসিয়ে দিয়েছি আমি এখানে। ঠিক আছে, তাহলে কত হলো এটা বলো তো একটু?
1 মাইনাস এন এইচ স্কোয়ার 1/r³। এটা মানে a টু দি পাওয়ার 2n তো কনস্ট্যান্ট, আর r টু দি পাওয়ার 2n হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি r এর পাওয়ারটা কত হচ্ছে? আলটিমেটলি r এর পাওয়ারটা হয়ে যাচ্ছে r টু দি পাওয়ার 2n মাইনাস 3। এটা মানে হচ্ছে p। তাহলে কনস্ট্যান্ট কোনটা? এটা পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পিটা কার সাথে প্রপোর্শনাল? তাহলে আমাদের কোন অপশনটা ট্রু হলো এখানে? বড় অঙ্ক একটু এটা। আমাদের কোন অপশনটা ট্রু হলো এখানে? আমার মনে হয় না এটা ছাড়া আর প্রসিডিওরটা আছে, তবে এটা বোধহয় ইজি বেশি। অপশন 3। এটা প্রত্যেকে বুঝতে পারলে? তাড়াতাড়ি বলবে একটু। সাইড উপরে তুলুন না। আচ্ছা, উপরের দিকে তুলছি। এটা কি বুঝতে পারলে তো প্রত্যেকে? একটু বড় ক্যালকুলেশন, বাট কিন্তু ভালো। হ্যাঁ স্যার ক্লিয়ার। এটা ডিফারেন্ট টাইপের অঙ্ক একটু। ঠিক আছে, এটা ভালো অঙ্ক। এটা এরকম আরো অঙ্ক আছে, এক মিনিট, এরকম আরো অঙ্ক আছে। দাঁড়াও, একেবারে পিডিএফ বানিয়ে দিই এটা। এরকম আরো অঙ্ক আছে, টুকে নাও এটা। ঠিক আছে, ওকে। যেগুলো আমি আজকে এখানে করলাম সেগুলো কিন্তু আর দিলাম না, ওগুলো আমি নিজে বানিয়ে দিয়েছি। তো ওগুলো আমি আর দিলাম না এখানে, বুঝতে পারলে? ঠিক আছে, ব্যাস এই কটাই আজকের কাছের জন্য ঠিক আছে। স্যার বলছিলাম কি এমসিকিউ কি পিডিএফ দেবেন? হ্যাঁ, এই তো বানিয়ে দিচ্ছি। সেন্ট্রাল অরবিট এমসিকিউ পিডিএফ রিনেম। দাঁড়া, গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো ক্লাস যা হয়েছে তার রেসপেক্টে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক এখানে আছে। ঠিক আছে, চলো। তাহলে সেন্ট্রাল অরবিট থেকে মোটামুটি যা এমসিকিউ আছে সবার জন্য কিন্তু তোমরা আইডিয়া পেয়ে গেছো। একটা অঙ্ক আছে এই পিডিএফেই, যে অঙ্কটা করানোর জন্য একটু আমাদের হাই কনসেপ্ট লাগবে, বুঝতে পারলে তো? একটু আমাদের হাই কনসেপ্ট লাগবে। তো ওটা সেকেন্ড চ্যাপ্টার। ওটা হচ্ছে কি বলতো, ওটা হচ্ছে এই সেন্ট্রাল অরবিটেরই সেকেন্ড চ্যাপ্টার সব থেকে বড়। বাট আমি যা দেখছি এখানে বেশি অঙ্ক সেকেন্ড চ্যাপ্টার থেকে নেই, তো আমরা একটু সেকেন্ড চ্যাপ্টারটা ভালো করে করবো, দেন এখানে 2-3 অঙ্ক যা আছে যেটা করে নেবো। বাট আপাতত ফার্স্ট চ্যাপ্টারের জন্য কমপ্লিট হয়ে গেছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ওটার জন্য যা অঙ্ক আছে প্রত্যেকটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো করলেই হয়ে যাবে, আর পারবে সব কটা অঙ্ক। আমি তো অনেকগুলো অঙ্ক এক্সট্রা করিয়েছি আজকে, বানিয়ে বাদবাকি অঙ্ক দিয়ে দিয়েছি, সেম টাইপের অঙ্ক পেরে যাবে। ঠিক আছে, না পারলে বলবে। চলো, টাটা।